প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, দেখো সিম্পল সেন্টেন্সের ট্রান্সফরমেশনের নিয়মগুলো বলতে বলতে আমি লাস্ট যে নিয়মটা আগের দিন করিয়েছিলাম সেটা দেখো এই নিয়মটা নাউন ইন অ্যাপোজিশন, যেখানে আমি দেখিয়েছিলাম যে সেই সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্টটা কমন, তখন বিভার্বটা তুলে একটা কমা এবং প্রথম অংশটা শেষ হলে আর একটা কমা বসে সিম্পল সেন্টেন্সে ফর্ম করা যায়। কিন্তু এই নাউন ইন অ্যাপোজিশনেরই আরেকটি নিয়ম আমি আজকে দেখাচ্ছি, সেখানে সাবজেক্টটা ফ্যাক্টর না, দুটো পার্টে কমন থাকবে অবজেক্ট, এবং সেই রকম যদি সেন্টেন্সটা থাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড ফর্মে, তখন নাউন ইন অ্যাপোজিশন কিভাবে ইউজ করে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব। এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। এখানে আছে রাভানা কিডন্যাপড সীতা হু ওয়াজ দ্য ওয়াইফ অফ রাম। রামা মিন্স রাম। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো দুটি অংশ, রাভানা কিডন্যাপড সীতা আর হু ওয়াজ দ্য ওয়াইফ অফ রামা। এখানে দুটি অংশে কে কমন আছে দেখো তো। সাবজেক্ট কিন্তু দুটি অংশে কমন নেই, রাভানা। তাহলে কে কমন আছে? অবজেক্ট সীতা। সীতা এই অংশে আছে। এই হু ওয়াজ দ্য ওয়াইফ অফ রামা, যে ছিল, যে বলতেই সীতাকেই বোঝানো হচ্ছে। এইরকম ফর্মে যদি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তখন আমরা কি করব? সেই বিভার্বকেই টার্গেট করব। দেখো এখানে ওয়াজ আছে, এইটা বিভার্ব, এটা কিন্তু বিভার্ব নয়। তাহলে ফার্স্ট পার্টটা যেমন আছে রাখবো, রাভানা কিডন্যাপড সীতা, এটাকে আগে নিয়ে আসার দরকার নেই, যেহেতু অবজেক্টের সাথে আমরা ডিল করছি। তাহলে রাভানা কিডন্যাপড সীতা, এই যেহেতু সিম্পল সেন্টেন্স করছি, এই লিঙ্কারটা উঠে যাবে, এটা কমপ্লেক্স বলেছিল। তারপর বিভার্ব উঠে গিয়ে দেখো কমা বসেছে, ঠিক আগের নিয়ম, কিন্তু কমা এখানে কটা হচ্ছে? একটা। অবজেক্টটাকে আমরা লক্ষ্য করে করছি, সাবজেক্টকে নয়। তাহলে সিম্পল সেন্টেন্সে আনসারটা আমরা কি লিখব? রাভানা কিডন্যাপড সীতা, লিঙ্কার উঠে গেছে, সীতা এখানে অবজেক্ট। বিভার্বটা এর পরিবর্তে, ওয়াজের পরিবর্তে কমা হলো, বাকি অংশটা যেমন কমার পর লেখা হয় লিখে দেওয়া হয়েছে দ্য ওয়াইফ অফ রামা। দেখো সিম্পল সেন্টেন্স, নাউন ইন অ্যাপোজিশন ফর্ম, বাট অনলি আ সিঙ্গল কমা ইজ হেয়ার। একটা মাত্র কমার ব্যবহার কখন হয়? যখন অবজেক্ট দুটো অংশে কমন থাকে, সাবজেক্ট নয়। সাবজেক্ট হলে আগের দিন যে দুটি কমার ব্যবহার শিখিয়েছি সেটা হয়। আরেকটি উদাহরণ ভালো করে দেখো, আই মেট দ্য বয় অ্যান্ড হি ইজ অ্যাবসেন্ট টুডে। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে যুক্ত। দেখো দুটি অংশ, আই মেট দ্য বয়, বয়টা এখানে অবজেক্ট, সেই বয়, এই হি মানে এই বয়কেই বোঝানো হচ্ছে। তাহলে দেখো দুটো অংশে অবজেক্ট কমন, ঠিক এই অবজেক্ট কমন আছে সীতার মতো। তাহলে একই নিয়ম অ্যাপ্লাই করে কিভাবে করব? দেখো এখানে লেখা আছে আই মেট দ্য বয়, অ্যান্ড উঠে গেছে, সাবজেক্টটা উঠে যাবে। এখানে যে সাবজেক্ট আর একটা এই বাক্যের সাবজেক্ট মানে এখানে যে অবজেক্ট যে কমন ছিল সে উঠে যাবে। এই দেখো বিভার্ব, বিভার্বের পরিবর্তে কমা, বাকি অংশটা বসে গেছে অ্যাবসেন্ট টুডে। তাহলে আই মেট দ্য বয়, অ্যান্ড কনজাংশন ফর্মে উঠে গেল, কো রিলেটিভ বলা হয় এদের। তারপরে যে আবার সাবজেক্ট হয়েছে এই বাক্যে, সেই হচ্ছে অবজেক্ট, মানে কমন পার্ট যেটা, সেটাও উঠে গেছে। বিভার্ব, তার পরিবর্তে কমা বসেছে, বাকি অংশটা বসে গেছে। তাহলে এইটাও নাউন ইন অ্যাপোজিশনের আর একটা নিয়ম। যে নিয়ম অবধি আমি আজকে দেখালাম, খুব কমন রুলসগুলো বা নিয়মগুলো আমি আলোচনা করে দিলাম 6টা। এরপর সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে এই নিয়মের মধ্যে সামান্য কিছু ভেরিয়েশন আসে, সেগুলো কোশ্চেন ব্যাংক দেখে বা অন্যান্য টেস্ট পেপার দেখে যখন প্র্যাকটিস করানো হবে, সেই ভেরিয়েশনগুলো এই সূত্রগুলোর ওপর ভিত্তি করেই শিখিয়ে দেওয়া হবে। তো আজকে সিম্পল সেন্টেন্সের ফর্মটা, কমন ফর্মগুলো আমি শেষ করলাম। আজকে আমি দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ট্রোডাকশানটা দিয়ে একটু শুরু করে দেবো। ভালো করে লক্ষ্য করো। দেখো কমপ্লেক্স সেন্টেন্স, একে বাংলায় আমরা একে কি বলি? জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলাতে আমরা বলি জটিল বাক্য। এই জটিল বাক্য কিভাবে আমরা আইডেন্টিফাই করব, বা জটিল বাক্য কাকে বলে সেটা আগে জানতে হবে, তারপর ট্রান্সফরমেশনের নিয়মে আসবে। দেখো বড় ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না, যেটা সহজে তোমরা বুঝতে পারবে
একটা দিক থেকে মনে রাখতে হবে একটি মেন বা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। একটি কমপ্লেক্স সেন্টেন্সের গঠন যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একটি থাকে। ক্লজের আইডিয়া তোমরা ক্লাস 9-এও পড়েছো, সুতরাং এটা অজানা কিছু নয়। এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, এরকম গঠনযুক্ত বাক্যকে। কিন্তু সমস্যাটা হলো এই ক্লজের আইডিয়া সবসময় মাথার মধ্যে অনেকের থাকে না, ক্লিয়ার হয় না বা ভুলে যায় অনেক সময়। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে সহজে আইডেন্টিফাই করার একটা উপায় আছে। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলেই আর একটা অংশ প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ হবে। এইটুকু অন্তত মনে রাখতে না পারলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবে না। এই সাবঅর্ডিনেট ক্লজ সহজে কিভাবে দেখে চেনা যায়? যে ক্লজগুলি সাধারণত কি হয়, লিঙ্কার দ্বারা যুক্ত হয়। এই লিঙ্কার কোনগুলি মুখস্থ রাখবে, পাবে হু, যে বা যারা, বাংলাটাও আমি বলে দিচ্ছি মনে রাখবে, হুইচ যেটি বা যেগুলি, হোয়াট কি, হোয়েন মানে যখন বা তখন, হোয়ার মানে যেখানে, হুম মানে কাকে বা কাদেরকে, হুজ মানে কার বা কাদের, হোয়াই মানে কেন, হাউ মানে কতটা, কিভাবে, কেমন, এইগুলো ব্যবহার করা হয়। দ্যাট মানে যে, এই হুটা কিন্তু একমাত্র ব্যক্তির ক্ষেত্রে যে, আর প্রাণী আর বস্তুর ক্ষেত্রে হুইচ যেটি বা যেগুলি। যে বা যারা ব্যক্তি, আর প্রাণী আর বস্তুবাচক হলে হুইচ। এই দ্যাট মানে যে অর্থে আমরা কথায় যে বলি আমি জানি যে সে একটি ভালো ছেলে, এই অর্থে যে, দ্যাট। বিকজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু, বিকজ আর অ্যাজ কমপ্লিমেন্টারি ফর্মে ব্যবহার হয়। দো মানে যদিও, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, মানে ইফের নেগেটিভ ফর্ম, নাবাচক, আনটিল যতক্ষণ পর্যন্ত না, ইত্যাদি লিঙ্কারগুলি, মেনলি মেনগুলোই এখানে দেওয়া আছে। এই দ্বারা যুক্ত যে অংশটুকু থাকে একটা বাক্যের মধ্যে, সেইটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে রিমেইনিং পার্ট বা বাকি অংশ প্রিন্সিপাল ক্লজ হবে। এইটুকু অংশ কিন্তু ভালো করে মনে রাখতেই হবে, নাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যাবে না বা কিভাবে করতে হবে বুঝতে পারবে না। এখন এই দেখো, এই যে নিয়মগুলো চেঞ্জ করার, এখানে সিম্পলের মতো এরকম বাঁধা ধরা নাম দেওয়া রুলস নেই। এখানে তোমাকে যখন একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যখন এটা করবে, এই যে বাক্যটা ট্রান্সফর্ম করতে দেওয়া হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, তখন এর অর্থটা কি, তাহলে কোন লিঙ্কার দ্বারা এটাকে চেঞ্জ করা যাবে, এইটা যদি তোমরা বের করতে পারো, তাহলে এই চেঞ্জটা সহজে করতে পারবে। এই জন্য আমি লিঙ্কারগুলো কী কী এবং তার বাংলা মানেগুলো কিন্তু এক্ষুনি বলে দিলাম। তার মানে যে কোশ্চেনে যে সেন্টেন্সটা তোমায় হয় সিম্পল বা কম্পাউন্ড দেওয়া থাকবে, তার থেকে যখন কমপ্লেক্স করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, তোমরা যদি এইগুলোর মানে ভালো করে বুঝে থাকো এবং যে বাক্যটা দেওয়া আছে কোন সেন্সে অ্যাপ্লাই করা হচ্ছে, কোন মানেটা অর্থ বা মানে প্রকাশ করছে, সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু এই চেঞ্জটা সহজে করে ফেলতে পারবে, কোন লিঙ্কারটা ব্যবহার করবে সেটা ধরে নিয়ে। দেখো, খুব সহজ একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি। আই লেফট দ্য রুম ফর মাই ইলনেস। চেঞ্জগুলো কীভাবে আসছে দেখো, এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্রই ফাইনাইট ভার্ব আছে। এই সেন্টেন্সটার মধ্যে কি সেন্স আসছে দেখো, বাংলাটা লেখা আছে কারণ। আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম আমার অসুস্থতার জন্য, জন্য মানেই কারণ বোঝাচ্ছে। এই কারণ অর্থে আমরা কি ব্যবহার করি, বিকজ। এই বাংলা মানেটা এই জন্য আমি বারবার মনে রাখতে বলছি। তাহলে আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। আমার অসুস্থতা মানে আমি অসুস্থ ছিলাম, এখন অসুস্থ নই, আগে ছিলাম, পাস্ট টেন্স। কীভাবে বুঝবো, এ দেখো মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটা লিভ থাকলে এটাও প্রেজেন্ট ফর্মে ধরতাম। তাহলে আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম, বাংলাটা না বুঝলে কিন্তু করতে পারবে না, বারবার বলছি, আমার অসুস্থতার কারণে বা জন্য। তাহলে আই লেফট দ্য রুম, আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ, বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। দেখো এইটুকু অংশ, এই যে মার্ক করা রয়েছে, এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই বিকজ দ্বারা যুক্ত।
গঠন অনুযায়ী বাকিটা মেন ক্লজ হবে। তাহলে যে বাক্যে একটা মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকেই আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এই অনুযায়ী এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে এই ইলনেসটা ইল হলো কেন? এই ইলনেস অসুস্থতা, আর আমি বাংলাটা কি বললাম? আমি অসুস্থ ছিলাম। অসুস্থতা নাউন ফর্ম, ইলনেস অসুস্থ অ্যাডজেক্টিভ ফর মিল। এইটুকু তোমাদের নিজেদের একটু ভেবে চেঞ্জ করে নিতে হবে। কারণ কথাটা আমি যখন বলছি তখন আমি অসুস্থতা ছিলাম, তখন অসুস্থতা কথাটা আসছে না, অসুস্থ কথাটা আসছে। তাহলে আই লেফট দ্য রুম, প্রিন্সিপাল বা মেন ক্লজ, কারণ বোঝাচ্ছে বলে লিঙ্কারটা কি এসছে? বিকজ আই ওয়াজ ইল। তাহলে এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের গঠন। দেখো এরকম নাম দিয়ে কোনো সূত্র দেওয়া নেই, কিন্তু মানেটা বুঝলে পারবে। দেখো পরেরটা, দেখো বিয়েরটা। রজত নাউন ইন অ্যাপোজিশনের ফর্মে রয়েছে, দেখো একটু আগে যেটা শিখিয়েছি এর আগের দিন, কমা এ গুড বয়, আবার কমা স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস। এটা নাউন ইন অ্যাপোজিশন রয়েছে মানে সিম্পল সেন্টেন্স, তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে কাকে নিয়ে বলা হচ্ছে? রজতকে নিয়ে বলা হচ্ছে। রজত একজন ভালো ছেলে, রজতই ক্লাসে ফার্স্ট হয়েছিল। তাহলে ব্যক্তি অর্থে যে, রজত যে ভালো ছেলে সেই ক্লাসে ফার্স্ট হয়েছে। এই যে অর্থে ব্যক্তি একটু আগেই বলেছি হু আসে, যে বা যারা ব্যক্তি। তাহলে রজত একজন ব্যক্তি, কি বসেছে রজতের পর? লিঙ্কারটা হু। এইবার এখানে দেখো দুটো জিনিস একটু লক্ষ্য করো। ইজ বা ওয়াজ এ গুড বয় আমরা লিখেছি, যেহেতু এই সেন্টেন্সটায় আরেকটি যে এই সেন্টেন্সটা যে ফাইনাইট ভার্ব পাস্টে আছে, তাহলে রজত যে একটি ভালো ছেলে ছিল, ক্লাসে ফার্স্ট হয়েছিল, এটাও আমরা বলতে পারি। আর রজত তো সবসময়ই ভালো ছেলে, তাই ক্লাসে ফার্স্ট হয়, সেই জন্য রজত যে একজন ভালো ছেলে, যে হয় যে ছিল, এখানে কিন্তু ইজ ব্যবহার করলেও ঠিক, এখানে ওয়াজ ব্যবহার করলেও ঠিক। এই সেন্টেন্সটার ক্ষেত্রে, এই উদাহরণে, সব ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে ব্যক্তি অর্থে লিঙ্কার হু আসে, হয় অর্থে এখন ইজ, এটা পাস্ট টেন্সেও ধরতে পারি বলে ওয়াজ। বাকি অংশটা দেখো যেটুকু আছে, গুড বয়, আর একটা কমা হবে মেন পার্টটা, তারপর স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস, স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস। এইটুকু অংশ কি বলতো ঘেরা রয়েছে? এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, হুযুক্ত অংশ। তাহলে মেন ক্লজ কোনটা? গোটাটা। এই রজত কিন্তু আলাদা নয়, এখানে রজত স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস। তাহলে গঠন অনুযায়ী একটা মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল থেকে কমপ্লেক্স হলো। এখানে কারণ বোঝাচ্ছিল বিকজ, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তি সম্পর্কেই বলা হচ্ছে, তাহলে হু বসবে। এইখানে যে হয় অর্থে, এখন ভালো ছেলে হয় অর্থে ইজ আমরা ধরেছি, ভালো ছেলে ছিল এইখানে স্টুড পাস্ট, এই অর্থেও পাস্ট ধরেছি, তবে ইজটা ব্যবহার করলে ভালো হয়, যে হয় ভালো ছেলে আমরা বলি। এইভাবে সেন্টেন্সটা চেঞ্জ করা হয়েছে। এই দুটো উদাহরণ দিয়ে আমি কমপ্লেক্সের ফর্ম দেখিয়ে দিলাম। সামনের দিন আরও কিছুটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেব। এগুলো ভালো করে পড়ে মনে রাখবে। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকো, ভালো থাকো।